সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গত পর্বে আমরা শুরু করেছিলাম যে আমরা চিকিৎসা বিষয়ক আপনার একটা এপিসোড করব। তো সেটারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পর্ব আমরা প্রকাশ করতে যাচ্ছি। তো আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য। কারণ দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে বিশেষ করে যে ইদানিং বেশ কিছু 8-10 দিন যাবৎ প্রচণ্ড রৌদ্র যাচ্ছে এবং প্রচুর তাপমাত্রা। তো এই ক্ষেত্রে সবচাইতে বেশি যে সমস্যাটা হচ্ছে, আমি এর আগেও বলেছিলাম যে ঠান্ডাজনিত প্রবলেম হচ্ছে, জ্বর হচ্ছে, আর সবচাইতে মারাত্মক যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ডায়রিয়াতে প্রচুর লোক আক্রান্ত হচ্ছে এবং তারা হাসপাতালে ভর্তি হচ্ছে, বিভিন্ন হাসপাতালে। এমনকি গতকালকেও বিভিন্ন হাসপাতালে, ঢাকার বিভিন্ন হাসপাতালে মানে রোগীদের জায়গা দেওয়া যাচ্ছিল না, তাদেরকে তাঁবু টানিয়ে তারপরে রাখা হয়েছে ডায়রিয়া রোগীদের। তো এমন যে অবস্থা, সেই ক্ষেত্রে আমার এই এপিসোডটা একটু দ্রুত করতে হয়েছে যে ডায়রিয়াতে আসলে কি করণীয়, কি বর্জনীয় বা কি প্রতিরোধের ব্যবস্থা বা কিভাবে প্রাথমিকভাবে চিকিৎসা করা যায় সেটা সম্পর্কে আসলে মূলত এই এপিসোড করার প্রয়াস পেয়েছি। তো প্রথমে যে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডায়রিয়া আসলে আমাদের এখন ইদানিং এত প্রকোপটা কেন বেড়েছে। কারণ হচ্ছে ডায়রিয়ার যে জীবাণুগুলো রয়েছে সেগুলো কিন্তু মূলত সবচাইতে বেশি সক্রিয় হয় গরমকালে, অর্থাৎ তারা গ্রীষ্মকাল আসলেই ওই জীবাণুগুলো খুবই পাওয়ারফুল, শক্তিশালী হয়ে ওঠে। তো যাই হোক, শক্তিশালী হয়ে ওঠার ফলে দেখা যায় ওদের সংক্রমণটা কিন্তু অতিরিক্ত বেড়ে যায়। তো আমাদের সবচেয়ে বেশি যে সমস্যাগুলো ডায়রিয়া হচ্ছে, তাদের বেশিরভাগই দেখা যাচ্ছে যে বাইরের যে স্ট্রিট ফুডগুলো আমরা খাচ্ছি, বাইরের যে রাস্তার খাবারগুলো, এগুলো কিন্তু খুবই দূষিত। কারণ ওরা যথাযথ তারা পরিবেশ এবং তাদের পরিচ্ছন্নতা ঠিক রাখতে পারে না। সেই কারণে ওইখান থেকে কিন্তু ডায়রিয়াটা সবচেয়ে বেশি ছড়াচ্ছে। ফাস্ট ফুডও বলা যায়, ফাস্ট ফুড যেগুলো রাস্তায় পাওয়া যাচ্ছে সেগুলো। তারপর দেখা গেছে যে আমরা গরমকালে সবচেয়ে বেশি যেই জিনিসটা আমরা আক্রান্ত হচ্ছে যেটা খেয়ে, সেটা হচ্ছে শরবত। রাস্তার আশপাশে দেখবেন যে প্রচণ্ড রোদ, একটু ঠান্ডা এক গ্লাস শরবতের জন্য 5 টাকা বা 10 টাকা বিক্রি হচ্ছে রাস্তায়। এগুলো কিন্তু আমরা লোভ সংবরণ করতে পারি না, মনে করি যে না, এটা আমার তৃষ্ণা নিবারণ করবে। কিন্তু তৃষ্ণা নিবারণ করতে গিয়ে আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ডায়রিয়া আক্রান্ত হয়ে যাচ্ছি। তো এখানে কেন? কারণ গ্লাস কিন্তু ঠিকই ধোয়া হচ্ছে, ধোয়া থাকলেও এখানে কিন্তু প্রপার ওয়েতে ধোয়া হচ্ছে না। এখানে প্রচুর অনেক সংক্রামক মানুষের হাত লেগে থাকতে পারে গ্লাসের মধ্যে, তো ওটাই আবার বারবার ইউজ করা হচ্ছে, দেন এক্ষেত্রে কিন্তু ছড়াচ্ছে। আরেকটা ব্যাপারে ডায়রিয়া ছড়াচ্ছে বেশি, সেটা হচ্ছে দেখা গেছে আমরা অনেক সময় বাসি খাবার খাই। বাসি খাবারটা এই সময় অন্তত খাওয়া উচিত না। আর যে এই খাবারগুলো খোলা থাকে, খাবার কিন্তু খোলা রাখা উচিত না। খাবার খোলা রাখলে দেখা যায় বিভিন্ন ধরনের মাছি আসে, আমরা হয়তো সবসময় দেখতে পাই না, কিন্তু দেখা গেছে তারা বসে কিন্তু চলেও যাচ্ছে। তো দেখা গেছে এই খাবারগুলো যদি আমরা খেয়ে যাই, সমস্যা। আর বাচ্চাদের সবচেয়ে বেশি ডায়রিয়া আক্রান্ত হয় তারা এই যে বাইরের যে খাবারগুলোর কথাই বললাম, ফুচকা, ঝালমুড়ি, তারপরে চটপটি, যে এভরিথিংস যে খাবারগুলো আছে, আইসক্রিম, যেমন 5 টাকা 10 টাকার যে আইসক্রিম, ওই যে কাঠি লজেন্স যেগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়, ডায়রিয়া সৃষ্টি হয়। তাদের কিন্তু পেটে এটা হজম হয় না, কারণ এগুলো বেশিরভাগই সংক্রামিত থাকে, জীবাণুতে ভরা থাকে। তো আর বাচ্চাদের সবচাইতে বেশি আরেকটা যে কারণে হচ্ছে ডায়রিয়া, সেটা হচ্ছে কি তারা প্রপার ওয়েতে হাত ধুচ্ছে না, বা তাদের নখ বড় থাকছে। নখগুলো দেখবেন যাতে কেটে ফেলা হয়, বাবা মারা যারা আছেন তাদের চেষ্টা করবেন বাচ্চাদের নখ যাতে কেটে ফেলা হয়। আর এখানে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাথরুমে যাওয়ার পরে যাতে অবশ্যই হাত ধোয়, আর খাওয়ার আগে অবশ্যই যাতে ভালো করে হাত ধুয়ে নেয়। এই কয়েকটা প্ল্যান যদি আপনারা বাচ্চারা সহ আপনারা বড়রা নিতে পারেন, আশা করি ডায়রিয়ার প্রকোপ থেকে আমরা বাঁচতে পারবো। আর প্রতিরোধটা এটাই, অর্থাৎ আমরা যেগুলো করলে সমস্যা হচ্ছে সেটা যদি আমরা নিজেকে বাঁচিয়ে নিতে পারি, সেটাই প্রতিরোধ আসলে। আর ডায়রিয়ার পরবর্তীতে কী করবেন? ডায়রিয়া যে হয়ে গেল, এখন কি করবেন? এখন যে আমাদের প্রাথমিক চিকিৎসার মধ্যে
আছে যে ডায়রিয়াতে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় পানি শূন্যতা, কারণ ডায়রিয়ার প্রচুর পরিমাণে আমাদের দেহ থেকে পানি চলে যায়। সুতরাং আমাদের পানি শূন্যতা রোধ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্যালাইন খেতে হবে প্রাথমিক পর্যায়ে। আর যদি বাসায় স্যালাইন না থাকে, স্যালাইন তৈরি করারও পদ্ধতি আছে। যদি বাসায় গুড় থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আধা লিটার পানিতে 1 চিমটি 3 আঙ্গুলের 1 চিমটি লবণ এবং 1 মুঠ গুড় নিয়ে কিন্তু আপনি স্যালাইন বানিয়ে ফেলতে পারেন। এটা একটি পদ্ধতি। আর এখন আসলে ফার্মেসি এতই অ্যাভেলেবেল যে এই কষ্টটা আসলে করতে হয় না। তারপরে যারা গ্রাম অঞ্চলে আছেন, হয়তো দূরে ফার্মেসি, সেক্ষেত্রে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। আর এভাবে যদি সলিউশন না আসে তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে নিকটস্থ ফার্মেসির কাছে যেতে পারেন, যে পানি শূন্যতা রোধের জন্য যে এক্সট্রা স্যালাইন, যাতে যদি অতিরিক্ত পানি শূন্যতা হয়ে যায় এক্সট্রা স্যালাইন যাতে লাগিয়ে দেয়। আর এভাবে যদি তারপরেও যদি ডায়রিয়া অনবরত চলতে থাকে দেন হাসপাতালে যোগাযোগ করতে হবে। আর হাসপাতালে যোগাযোগ করার আগে যদি ভালো ডাক্তারের কাছে দেখান তাহলে সবচাইতে ভালো হয় যে আপনারা হয়তো পরীক্ষা দিতে পারে, রক্ত পরীক্ষা দিতে পারে, তারপর পায়খানার পরীক্ষা দিতে পারে। অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে যে কোন ব্যাকটেরিয়া আসলে আপনাকে আক্রমণ করেছে, সেই ব্যাকটেরিয়া সঠিক ব্যাকটেরিয়াটা নির্বাচন করতে পারলে কিন্তু সঠিক অ্যান্টিবায়োটিক ওষুধটাও দেওয়া যায়। আর সঠিক অ্যান্টিবায়োটিক দিলে আপনি অবশ্যই তাড়াতাড়ি দ্রুত সেরে যাবেন। আর অতিরিক্ত যদি ডায়রিয়া চলতেই থাকে সেক্ষেত্রে আপনারা নিকটস্থ ফার্মেসিতে না যেয়ে সরাসরি হাসপাতালে যাওয়াটাই বেটার। কারণ ফার্মেসি যারা আশেপাশে যারা আছে বা দেখা গেছে যে তারা হয়তো সরাসরি অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে পারে। কারণ অ্যান্টিবায়োটিক আসলে পরীক্ষা না করে কোন ব্যাকটেরিয়া আপনাকে আক্রমণ করেছে সেইটা যদি পরীক্ষা না করে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করা হয় এবং যদি অ্যান্টিবায়োটিকটা ভুল হয় সেক্ষেত্রে কিন্তু জীবনের আশঙ্কাও দেখা দিতে পারে। সুতরাং আপনারা অবশ্যই হাসপাতালে চলে যাবেন বা ভালো কোনো ডাক্তার, এমবিবিএস ডাক্তারের কাছে দেখাবেন যে কী এই আমার সমস্যা এইভাবে চলতেছে। সুতরাং আপনারা অবশ্যই পরীক্ষা না করে অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেন না। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার অনুরোধ। কারণ এটাতে খুব বেশি সমস্যা হচ্ছে, অনেক সময় ডায়রিয়া এমন মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে যে মৃত্যুর সম্মুখীন হচ্ছে। সুতরাং এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন। আর যদি অ্যান্টিবায়োটিক ওষুধগুলোর মধ্যে কিছু ওষুধ যেমন কমন ওষুধ, যেই ওষুধগুলো ব্যবহার করা হয়, টেট্রাসাইক্লিন আছে, তারপরে মেট্রোনিডাজোল আছে, যেগুলো মানে আমরা একবারে কমন ইউজ করি। হ্যাঁ, তার সিপ্রোফ্লক্সাসিন আছে। তো এগুলো আসলে অনেকে আমাদের দেশের, আমি যেহেতু ফার্মেসি চালাই, আমি দেখেছি যে রোগীরা বেশিরভাগই নিজেরই ডাক্তার। হ্যাঁ, তারা নিজেরই ডাক্তারি ফলায়। তো দেখা গেছে হ্যাঁ এসে এটা দেন, ওইটা দেন, হ্যাঁ আমাকে ওই গ্রুপের ওইটা দেন বা আমাকে এটা দেন। তো তারাই নিজেরা ডাক্তারি করে তাদের অবস্থা খারাপ করে ফেলে। হ্যাঁ, ঝড়ে বক তো মরেই, হ্যাঁ সব সময় তো আর মরে না। তো আমরা যেটা চাচ্ছি যে আপনারা যারা রোগী বা পেশেন্ট রয়েছেন প্লিজ দয়া করে নিজে ডাক্তারি করবেন না। আর অবশ্যই ডায়রিয়া যদি চরম অবস্থায় চলে যায় তবে সেক্ষেত্রে ফার্মেসিতে না গিয়ে আপনারা হাসপাতালে যাবেন, সেটা হচ্ছে আপনার জন্য সবথেকে বেটার। তো আজকে এই পর্যন্তই আমরা ডায়রিয়ার ব্যাপারে আমি বলেছি। তো ইনশাল্লাহ যদি আপনারা আমার কথা মতো ফলো করেন ইনশাল্লাহ আপনাদের ভালো হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাক। পরবর্তীতে ইনশাল্লাহ হোমিওপ্যাথিতে ডায়রিয়ার কী চিকিৎসা সেটা আমি পরের এপিসোডে আমরা প্রকাশ করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।